সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের আজকে যে পার্টটা আমরা পড়ব, আউটার কভারিং অফ দ্য সেল, তার একদম এক্সটেরিয়ার পার্টটা সেল ওয়াল আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সেকেন্ড কভারিং অ্যান্ড অলসো লিভিং পার্ট অফ দ্য সেল। কভারিংয়ের মধ্যে এনভেলপটার মধ্যে দুটো পার্ট, যা মূলত নন লিভিং পার্ট সেল ওয়াল সম্পর্কে আমরা যাবতীয় তথ্য জেনেছি। সেল ওয়ালের কম্পোজিশন কী, সেল ওয়ালের ফাংশন কী, ডিটেলস জেনেছি। সেল মেমব্রেন also called plasma membrane, also called plasmalemma, বিভিন্ন নামে আমরা কিন্তু এদের জানি। এবং আজকে আমরা এই কোষ পর্দা পড়তে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন চ্যাপ্টারের সঙ্গে আমরা আজকে আগেও ঢুকেছি, আজকেও কিন্তু বিভিন্নভাবে প্রবেশ করব। প্লান্ট ফিজিওলজিতে প্রবেশ করব, লিভিং ওয়ার্ল্ডে প্রবেশ করব, এনজাইমেটিক অ্যাক্টিভিটিতে প্রবেশ করব, তারপরে তোমার ক্লাসিফিকেশনের মধ্যে প্রবেশ করব, তারপর প্লাজমা মেমব্রেন একটা ইউনিভার্সাল মেমব্রেন, যা কিনা সকল জীবে থাকবেই। পৃথিবীতে এমন একটা জীব খুঁজে পাবে না যার কিছু না থাকলেও কভারিংয়ে প্লাজমা মেমব্রেন থাকবে। অতএব এই প্লাজমা মেমব্রেন সম্পর্কে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে প্লাজমা মেমব্রেন মেনলি একটি সেলের, একটা যদি সেল হয়, আউটার কভারিং, দিস ইজ নিউক্লিয়াস, আউটার কভারিং যদি দেখি, এই আউটার কভারিংটাকে আমরা দেখতে পাই বিভিন্ন মডেল বিভিন্নভাবে বিভিন্ন সময় আবিষ্কৃত হয়েছে, কিন্তু লাস্ট যেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, সেই মডেলটাই সিঙ্গার নিকলসনের, সেটাই সর্বশেষ এবং সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল। এছাড়াও বিভিন্ন মডেল আছে। তো এখানে আমরা দেখব যে লিপিড বাইলেয়ার মেনলি তৈরি হয়েছে কি এরকম লিপিড বাইলেয়ার, এবং এই লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এই লিপিড বাইলেয়ারের সঙ্গে যুক্ত আছে পেরিফেরাল প্রোটিন এবং ইন্ট্রিগাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনের সঙ্গে যুক্ত আছে ইন্ট্রিগাল প্রোটিনও আছে। আমরা কম বেশি এটা জানি এর গঠন। এই ইন্ট্রিগাল প্রোটিন বিভিন্ন রকমের হতে পারে, সেটাও আমরা আজকে বুঝব। ইন্ট্রিগাল প্রোটিন, এটাকে ইন্ট্রিনসিক প্রোটিনও বলা হয়, আর বাইরের যে পেরিফেরাল প্রোটিন, একে এক্সট্রিনসিক প্রোটিন বলা হয়। বিভিন্ন প্রোটিনের বিভিন্ন রকম কাজ। মোটামুটি এরকম ধরনের একটা মডেল পাই, সেটাকে আমরা বলি কি PLP মডেল, কারণ বাইরে ভেতরে প্রোটিন এরকম পেরিফেরাল থাকে বলে। তো এই PLP এটাকে অনেক সময় বলা হয় PALLP, মানে লিপিড, কি বলা হচ্ছে, লিপিড বাইলেয়ার। লিপিড বাইলেয়ার ভেরি ইম্পর্টেন্ট। এর আবার এই যে ফসফোলিপিড, এই ফসফোলিপিডের হেড এবং টেল,
this is tail region, and this is head region. এই হেড রিজিয়ন এটা হচ্ছে কি না H2O অ্যাফিনিটি দেখায়। কারণ কি না ফসফেট চার্জ রয়েছে, এই ফসফেট কোলিন থাকে আরও বাইরে, আর হচ্ছে গ্লিসারলের OH গ্রুপ অবস্থান করছে কোথায়, হেডে, যার জন্য এর সঙ্গে H2ওর অ্যাফিনিটি। তাহলে একটা জিনিস পরিষ্কার, এই যে আমরা দেখতে পাচ্ছি সেল, এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন আউটার পার্ট, এদিকেও ওয়াটার, ইনার পার্ট এখানেও ওয়াটার। সেই জন্য লিপিড বাইলেয়ারের হেড, পোলার হেড যেমন বাইরের দিকে আছে তেমনি পোলার হেড ভিতরের দিকেও আছে, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা যেটা বাদে সেটা হচ্ছে নন পোলার এন্ড, দিস ইজ নন পোলার পার্ট, মানে কি এখানে এটা চার্জড পার্টিকেল এখানে থাকে না, অতএব এখানে কখনোই H2O ঢুকতে পারবে না, কারণ H2O আমরা জানি পোলার মলিকুলস, তাহলে রিপেলিং করবে, তাড়িয়ে দেবে, তাহলে জল কী করে ঢুকবে। আমরা পড়ব অ্যাকোয়াপোরিন কি। আসলে আজকে আমরা পড়তে এমন একটা জায়গায় যাব যেখানে আমাদের সিলেবাস বাদ দিয়েও আমাদের আরও অনেকটা বাড়তি পড়তে হবে। আমরা এক এক করে কিন্তু এই পড়াগুলো করব। ওকে, আমরা প্রথমে শুরু করি, কারণ প্রথম আমরা আজকে পড়ব হচ্ছে সেল মেমব্রেনের অনেকগুলো নাম আছে, সেটা আমরা জানি। আমরা আগে পিওরলি এনসিইআরটি, এই যে তোমরা ছাত্রছাত্রী এই সিম্বলটা দেখলে খুব আনন্দিত হও যে যাক এনসিইআরটির মধ্যে আছি। তবে এটাও ঘটনা, এনসিইআরটির মধ্যে শুধু থাকলে হবে না, এনসিইআরটির বাইরেই বেরোতে হবে। এবং আজকে বেরোবো বেশি করে, তার কারণ হচ্ছে হয়তো সেল মেমব্রেনে তোমার এনসিইআরটিতে আলোচনা নেই, কিন্তু এই ব্যাপারে বিস্তৃতভাবে কিন্তু আলোচনা করা আছে অন্য জায়গায়, ঠিক আছে। ফার্স্ট অফ অল কী বলা হলো, দ্য ডিটেল স্ট্রাকচার অফ দ্য মেমব্রেন। এই মেমব্রেন মেইনলি কী দিয়ে পড়া, লিপিড এবং প্লাস প্রোটিন, সেই জন্য আমরা বলছি একে লিপোপ্রোটিন। ওয়াজ স্টাডিড অনলি after the advent of the electron microscope in 1950. very IMP, খুব মনে রাখতে হবে, কারণ লাইট মাইক্রোস্কোপে আমরা সেল অর্গানেলি এবং যেগুলো গোল করছি, ভেরি ইম্পর্টেন্ট, 1950 এই সময়, এই যে 1950-তে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, তখন থেকে কিন্তু আমরা বিভিন্ন অঙ্গাণুর বিভিন্ন অংশ জানতে পারছি। ইলেকট্রন মাইক্রোস্কোপ আমাদের পড়ার সুযোগ নেই, তবুও আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ সম্বন্ধে আমরা জানি কি এখানে লাইটের কোনো বিম নেই, এখানে ইলেকট্রন বিম দিয়ে আমরা চিনতে পারি। এবং এটা দুটো পার্ট হয়, একটা হচ্ছে ডেন্স পার্টিকেল, আর একটা হচ্ছে ডেন্স মানে কি ঘন, একটা ঘন অবস্থান দেখা যায়, আর একটা লাইট অবস্থান দেখা যায়, হালকা অবস্থান দেখা যায়, এই দুটো অবস্থান। সেই জন্য কখনোই কালার ইমেজ আমরা দেখতে পাই না ইলেকট্রন মাইক্রোস্কোপে। তা সত্ত্বেও ইলেকট্রন মাইক্রোস্কোপে এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দেখতে পাওয়া যায়, যার জন্য আমাদের ডিটেল স্ট্রাকচার
অফ মেমব্রেন আমরা কখন জানতে পারি? আফটার 1950s। এবং এই যে 1950s আমরা যেটা জানতে পারি সেটা একটা সাংঘাতিক একটা টেকনিকের মাধ্যমে জানতে পারি। সেই টেকনিকটা পরে বলছি, কিন্তু যে টেকনিকটা অ্যাপ্লাই করা হয়েছিল হিউম্যান আরবিসির উপরে। কেন আরবিসিকে না হয় প্রশ্ন আসতে পারে, প্রশ্নটাকে বলে দিই তারপর পড়াচ্ছি। আরবিসি, হিউম্যান আরবিসি, অ্যাডাল্ট হিউম্যান আরবিসি, তার মধ্যে কি নেই? কিছুই নেই, শুধু আছে কি? হিমোগ্লোবিন। তাহলে কোনোভাবে হিমোগ্লোবিন পার্টটাকে যদি সরিয়ে দিতে পারে, তার মধ্যে না আছে নিউক্লিয়াস, না আছে মাইটোকন্ড্রিয়া, না আছে গলগি বডি, না আছে রাইবোজোম, না আছে লাইসোজোম, কিছুই নেই, অথচ লিভিং। তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আরবিসিকে নেওয়া। তার যে করেই হোক তার আরবিসির ভেতরের যদি ইয়েটাকে, হিমোগ্লোবিনটাকে বের করে দিতে পারি, তাহলে আমরা একটা খোসলা পাবো, এটাকে বলা হয় ঘোস্ট অফ আরবিসি। সেটাকে দিয়ে আমরা এক্সপেরিমেন্ট শুরু করি। এবং একটা জিনিস বলি, মনে করো যেটা বলার কথা সেটা হচ্ছে যে তোমাকে যদি এইরকম এক বাটি, এই কোনায় আঁকছি, এক বাটি জল দেওয়া হলো, ভালো করে বুঝবে, জল দেওয়া হলো এবং একটা চাকু দেওয়া হলো, এই চাকু দিয়ে বলা হলো তুমি জলটাকে মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে দাও। পারবো মাঝখান থেকে অর্ধেক করতে? পারবো না। কি করে পারবো? আমরা পারবো যদি দেখি, দেখো বাজারে আমরা যাই সেখানে বরফ দেখি, মাছ বড় বড় বরফগুলো, ইলিশ মাছ, বিভিন্ন মাছকে যে প্রিজার্ভ করে রাখে, বরফগুলোকে কিন্তু কাটতে পারে। তুমি যদি কোনো কারণে এই জলটাকে ফ্রিজ করে ফেলতে পারো, তাহলে কিন্তু এটাকে দুটো টুকরো করে আলাদা করে ফেলতে পারবে। এই দুটো টুকরো করে ফেলতে পারবে, এই একটা টুকরো, এই একটা টুকরো করে ফেলতে পারবে। তাহলে আমরা যদি সেল মেমব্রেনকেও কোনোভাবে ফ্রিজ করে নিই, তাহলে সেল মেমব্রেনকেও কিন্তু আমরা আলাদা করতে পারব। এবং সেল মেমব্রেন যে দুটো লিপিড লেয়ার, সেটাকেও দেখতে পারবো। এনসিআরটি কি বলছে দেখো, এত কথা কিন্তু এনসিআরটি বললো না, এনসিআরটি জাস্ট বললো মিন হোয়াইল কেমিক্যাল স্টাডিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তখন কি তৈরি হয়নি? ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়নি। সেই জন্য কেমিক্যাল স্টাডি অন দ্য সেল মেমব্রেন, স্পেশালি ইন হিউম্যান আরবিসি, enable the scientist to deduce the possible structure of plasma membrane। তাহলে কী করেছে? পসিবল স্ট্রাকচার প্লাজমা মেমব্রেন কেমিক্যাল স্টাডি দিয়ে তারা করতে পেরেছে। এবং এখানে আমি মাঝখানে কী লিখলাম না, আউটার মোস্ট লিভিং বাউন্ডারি অফ দ্য সেল হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে কেমিক্যাল স্টাডিজের উপর ডিপেন্ড করে কিন্তু আরবিসিকে সায়েন্টিস্টরা নিয়ে এসেছিলো এবং তার থেকে প্লাজমা মেমব্রেনকে করেছিল। কিন্তু আমরা 1950s পরে সেটাকে আমরা কি, এই সিস্টেমে আমরা ভাগ করেছিলাম। এই মেথডটাকে কি মেথড বলা হচ্ছে? এই মেথডটাকে বলা হয় ফ্রোজেন টিস্যু নিলাম, ফ্রোজেন টিস্যু, এই একখণ্ড ফ্রোজেন টিস্যু নিলাম, একদম এরকম একটা টিস্যু নিলাম। এই টিস্যুটাকে আমরা এবার কি করব না, ফ্র্যাকচার করব কি, এরকম নাইফ দিয়ে, এই যে নাইফ, এটা দিস ইজ এ ওয়ান টাইপ অফ নাইফ, মাইক্রো নাইফ মানে। এবং সেইভাবে আমরা কি করছি না, এইখানে ফ্র্যাকচার করে কেটে নিচ্ছি। এই যে ফ্র্যাকচারিং কজ 1/2 অফ দ্য মলিকুল টু সেপারেট দ্য আদার, এভাবে কাটলাম দুটো পার্ট। এখানে কি না, একটা হচ্ছে পি পার্ট পেলাম, আর একটা হচ্ছে এল পার্ট। পি পার্টে প্রোটিন থেকে যাবে, পি পার্টে এর প্রোটিন পার্টটা এখান থেকে যাবে, তাহলে এটা পি পার্ট, আর এখানে হচ্ছে এল পার্ট। প্রোটিন স্টিকিং আউট অফ দ্য ফ্র্যাকচার্ড মেমব্রেন মাস্ট হ্যাভ সিন এমবেডেড ইন দ্য লিপিড বাইলেয়ারের মধ্যে এটা থাকছে। তাহলে এই মেথডটাকে আমরা বলছি, যে মেথডটাতে আমরা আসলাম সেই মেথডটাকে বলছি ফ্রিজ ফ্র্যাকচার
মেথড মেইনলি পিউরিফাইড ইলেকট্রন মাইক্রোস্কোপ মেথড। ঠিক আছে, ফ্রিজ ফ্র্যাকচার মাইক্রোস্কোপিক মানে আমরা কী করলাম, ফ্রিজ করে ফেললাম সেলটাকে, তারপরে নাইফ দিয়ে কেটে পুরো আলাদা করছি। দেখো এখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, এই যে একটা পার্ট, এই পার্টটাকে আলাদা করে ফেলেছি ফ্রিজ দিয়ে, আগের যে ডায়াগ্রামটা দেখালাম। এরকম করে আমরা কিন্তু প্রথম আরবিসিতে কিন্তু এইভাবে মেথডে আমরা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন যাই বলো না কেন, তাকে আমরা আলাদা করতে পারলাম। এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম যে প্রোটিন দু রকমের মেইনলি থাকে, একটা হচ্ছে ইনসার্টেড বা ইন্ট্রিগাল বা ইন্ট্রিনসিক, আরেকটা দেখতে পাই যে পেরিফেরাল বা ল্যাটারাল বা এক্সট্রিনসিক, বাইরে থাকবে। এবং আরও মজার ব্যাপার দেখতে পাচ্ছি, যখন এরকম ভাগ করলাম তখন দেখতে পাচ্ছি লিপিড বাইলেয়ার, এই একটা লিপিড লেয়ার, এই লিপিড বাইলেয়ারটা তৈরি হচ্ছে ফসফোলিপিড দিয়ে, মেইনলি ফসফোগ্লিসারাইড দিয়ে, এবং এর মাঝে মাঝে রয়েছে কোলেস্টেরল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে কোলেস্টেরলগুলো রয়েছে, এই কোলেস্টেরল কিন্তু লিকুইডিটি, পরপর আসছি, যে লিকুইডিটি ফর্ম করে রাখতে সাহায্য করে। এবং আরও কি দেখতে পেলাম না, আরও দেখতে পেলাম যে না, কিছু কিছু বৃদ্ধিপ্রাপ্ত অংশ সেলের বাইরের দিকে দেখতে পাচ্ছি, মানে সেল মেমব্রেনের আউটার সাইডে দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে মেনলি কার্বোহাইড্রেট দিয়ে। কোনো সময় সেল মেমব্রেনে কার্বোহাইড্রেট, ভালো করে শুনে রাখো, কোনো সময় সেল মেমব্রেনে কার্বোহাইড্রেট ফ্রিলি থাকবে না, সবসময় কনজুগেটেড অবস্থা থাকে। যদি প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে তখন গ্লাইকোপ্রোটিন, যদি লিপিডের সঙ্গে যুক্ত থাকে তাহলে গ্লাইকোলিপিড। ক্লিয়ার হচ্ছে? এই গ্লাইকোলিপিড অ্যান্ড গ্লাইকোপ্রোটিন আর কল্ড গ্লাইকোক্যালিক্স ইন কেস অফ অ্যানিম্যাল সেল মেমব্রেন। তাহলে গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোক্যালিক্স অনলি পাওয়া যায় ইউক্যারিওটিক কোষের অ্যানিম্যাল সেল মেমব্রেনের আউটার কভারিং বা আউটার সাইডে। ক্লিয়ার? যেটা ইসিএম মানে বাইরের দিকে। এবং কি করে চিনবো না, চিনবো এটা দিয়েই যে এই যে প্রোটিন অংশটা দেখতে পাচ্ছি, এই প্রোটিন অঙ্গের সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত আছে, অতএব এটা গ্লাইকোপ্রোটিন। এবছর পড়েছিল এনসিআরটিতে। আর এখানে যে কার্বোহাইড্রেটটা যুক্ত আছে, দেখো প্রোটিনের সঙ্গে যুক্ত নেই, কার সঙ্গে যুক্ত আছে? লিপিডের সঙ্গে যুক্ত আছে, অতএব এটাকে বলবো আমরা হচ্ছে গ্লাইকোলিপিড। হলো? তাহলে এক্সট্রাসেলুলার সারফেসের মেমব্রেনে আমরা দেখতে পাবো এই অবস্থানটা। আর ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রাসেলুলার দু জায়গায় কিন্তু পেরিফেরাল প্রোটিন দেখতে পাবো। দেখলে আমরা এখানে বাইরে পেরিফেরাল প্রোটিন যেমন দেখতে পেলাম, এই ভেতরেও পেরিফেরাল প্রোটিন দেখতে পাবো। একটা জিনিস মাথায় রাখতে হবে যে খুব খুব ইম্পর্টেন্ট কথা বলে যাচ্ছে, সেটা এনসিআরটিতেও আছে, পেরিফেরাল প্রোটিন কিন্তু ল্যাটারাল মুভমেন্ট করতে পারে। ল্যাটারাল মুভমেন্ট মানে পার্শ্বীয় চলন, মানে এইখানকার প্রোটিনটা আমি একটু অন্য জায়গায় আঁকছি, মনে করো এইখানে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা কিন্তু এইখানে যেতে পারছে, ঠিক আছে, এটা প্রোটিন ছিল এখানে যেতে, ল্যাটারাল মুভমেন্ট করতে পারছে, কিন্তু ফ্লিপ ফ্লপ করতে পারবে না। কি? এটা যদি তোমার ইয়ে হয়, প্লাজমা মেমব্রেন হয়, এটা কখনোই এখানে আসতে পারবে না, ফ্লিপ ফ্লপ হবে না। ফ্লিপ ফ্লপ শুধুমাত্র সামান্য পরিমাণে দেখাতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্লিপ ফ্লপ শুধুমাত্র সামান্য পরিমাণে দেখাতে পারে কে? লিপিড। প্রোটিন কখনোই ফ্লিপ ফ্লপ দেখাতে পারবে না। এইখানে যে দেখো, এখানে কিন্তু একটাও এনসিআরটির কথা লেখা নেই, কিন্তু কোশ্চেন তো পড়ছে রে বাবা, তুমি কোথার থেকে যাবে? তুমি তো পালিয়ে বাঁচতে পারবে না, তোমাকে জানতেই হবে। অতএব ইন্টিগ্রাল কোটিন কি বলছে, হ্যাঁ বলো। আমি দেখো পরে আছে, একদম ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দেবো, আমি জাস্ট বলে যাচ্ছি। নেক্সট হচ্ছে কি,
যে ইন্টিগ্রাল প্রোটিন, এখানে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন আর লুজলি অ্যাটাচ টু দ্য ইন্টিগ্রাল প্রোটিন। এই যে কথাটা লেখা আছে, এই কথাটা দিয়ে কী বোঝায়? যদি টাইটলি থাকতো তাহলে কিন্তু পেরিফেরাল প্রোটিন ল্যাটারাল মুভমেন্ট করতে পারতো না। ক্লিয়ার হয়েছে? আবার কিছু প্রোটিন থাকে যেটা হচ্ছে ফিক্স থাকবে সাইটোস্কেলিটন, এখানে দেওয়া নেই, মনে করো সাইটোস্কেলিটন আছে, এরকম সাইটোস্কেলিটন আছে, তার সঙ্গে যদি ফিক্স থাকে তাহলে হচ্ছে নন মুভেবল প্রোটিন হয়ে যাবে, সে কিন্তু মুভ করতে পারে না। এবার এই যে ইন্টিগ্রাল প্রোটিন, এই ইন্টিগ্রালগুলি বিভিন্ন ধরনের হতে পারে। চ্যানেল প্রোটিন হতে পারে, যেমন অ্যাকোয়াপোরিন হতে পারে, পোরিন হতে পারে। পোরিন মানে কি? বড় ছিদ্রযুক্ত। অ্যাকোয়াপোরিন মানে কি? যেটা জলকে প্রবেশ করাবে। এবং শুধু তাই নয়, আমরা যে বিভিন্ন রকমের পাম্প দেখব, সেই পাম্পগুলো এর মধ্যে পড়বে। তো এই ছাড়া যে কোলেস্ট্রল, এর পরের কথা বলছে কোলেস্ট্রল মলিকুল ইনসার্ট দেমসেলফ ইনটু লিপিড লেয়ার, দুটো লিপিড লেয়ারের মাঝখানে এ প্রবেশ করতে থাকবে। প্রত্যেকটা জিনিস ভালো করে দেখে রাখবে, কারণ এখানেই কিন্তু তোমার বেসটা তৈরি হবে। আমি ডিটেলসে পড়াতে গেলে কিন্তু রাত কাবার হয়ে যাবে। শুধুমাত্র একমাত্র প্লাজমা মেমব্রেনের উপরে না হলেও 10 থেকে 12 ঘন্টা কথা বলা যায় এর সম্পর্কে। তত তো আমাদের জেনে লাভ নেই, কিন্তু যেটুকু না জানলেই নয়, সেটুকু আমাদের জানতেই হবে। নেক্সট, আমরা কি করেছি? এক্সট্রা সেলুলার স্পেস বুঝতে পারছি। এক্সট্রা সেলুলার মানে বাইরের স্পেস, আর সাইটোপ্লাজম মানে ভিতরের। একটা কোষের ভিতরের দিকেটা, এটা হচ্ছে ভিতরের দিক, এটা বাইরের দিক। তাহলে একে যখনই ভাগ করলাম তখন দেখা যাচ্ছে কি, যেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ই সারফেস। ই সারফেসে যেটা হচ্ছে তোমার প্রোটিনটা থাকলো না, এই জন্য ই সারফেস। কিন্তু প্রোটিনটা যেহেতু নিচের সারফেসে, সেই জন্য পি সারফেস বলা হলো। ঠিক আছে, এটা আমি আলোচনা করেছি। নেক্সট কি বলছে? আরবিসি, দেখো এই যে কথাগুলো, এই কথাগুলো যদি তুমি না জানো, এনসিআরটি যে আরবিসি ইউজ করেছে, সেখান থেকে যখন কোশ্চেন করবে তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। আরবিসি আর দ্য বেস্ট ম্যাটেরিয়াল ফর স্টাডি দ্য মেমব্রেন। মেমব্রেন অফ আরবিসি ইজ ইউজড নোন অ্যাজ গোস্ট, আগেই বলেছি। অ্যান্ড ফ্রিজ ফ্র্যাকচার অ্যান্ড ফ্রিজ ইচিং টেকনিক, 2 টাইপস। আমি এখানে ফ্রিজ ফ্র্যাকচার টেকনিকটা দেখিয়েছি ডায়াগ্রামে, ফ্রিজ ইচিং মানে একই টাইপের টেকনিক, আর ইউজড ইন দিস পারপাস। তাহলে এই পারপাসে আমরা আরবিসিকে বার করার জন্য, যদি আমরা মেমব্রেন দেখতে চাই, তাহলে 2টো টেকনিক ইউজ করি। এই টার্ম প্লাজমা মেমব্রেন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সায়েন্টিস্টের নামটা মনে রেখো, এইমস চিপমারের জন্য। সেল মেমব্রেন কে করেছে? নোগেল অ্যান্ড কারমার। দেখো, প্লাজমা মেমব্রেন হচ্ছে পেফার, আর সেল মেমব্রেন কে করলো? নোগেল এবং কারমার। আর প্লাজমালিমা, সব কিন্তু একই জিনিসের নাম। প্লাজমালিমা পোয়ে এর নাম করেছে ইউনিট মেমব্রেন রবার্টসন করেছে ইউনিট মেমব্রেন। তিনি কি বলেছেন না, PLP। আমরা ঠিক সিঙ্গার অ্যান্ড নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল, ঠিক তার আগে রবার্টসনের মডেল আমরা একটু জাস্ট দেখব, কারণ এগুলো আমাদের জানার দরকার আছে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই আসে। সেল মেমব্রেন ট্রাইলেয়ার্ড স্ট্রাকচার, দ্যাট ইজ প্রোটিন লিপিড বাইলেয়ার, PLPও বলা হয়, PLLP। কেন LLP? কারণ প্রোটিনের লিপিডের 2টো লেয়ার থাকে বলে। আশা করি বোঝা গেছে। নেক্সট যেটা বলছি, কার্বোহাইড্রেটস অ্যাজ ইন্টিগ্রাল পার্ট রেয়ারলি, মানে খুব কম পরিমাণ 1 to 10% প্রেজেন্ট ইন সেল মেমব্রেন। ফ্রি ইন্ডিভিজুয়াল কার্বোহাইড্রেটস অ্যাবসেন্ট। আগেই বলেছি ফ্রি ইন্ডিভিজুয়াল কার্বোহাইড্রেট দেখতে হবে, বাট আইদার কানেক্টেড উইথ লিপিড, সেটা কি করবে? গ্লাইকোলিপিড, অর কানেক্টেড উইথ প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। These are involved in cell recognition, very very important। আমাদের 12-এ গিয়ে পড়তে হবে, জানো তোমরা, যারা রিপিটার্স তারা জানো।
সেল রিকগনিশনে কিন্তু গ্লাইকোক্যালিক্সের গ্লাইকোপ্রোটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। অ্যান্ড সেল অ্যাডিশন, কোষ পাশাপাশি যুক্ত হওয়ার মেকানিজমে দরকার পড়ে। ইন অ্যানিম্যাল দিস গ্লাইকোলিপিড অ্যান্ড গ্লাইকোপ্রোটিন ফ্রম সেল কোট অফ, বলেই দিয়েছি গ্লাইকোক্যালিক্স, এটা কখনোই কিন্তু প্লান্ট সেলে দেখতে পাবো না। নট ফাউন্ড ইন প্লান্ট সেল গ্লাইকোক্যালিক্স আর সেল কোট। কেন দেখতে পাই না যদি প্রশ্ন করা হয়, তাহলে কি বলবো না, আউটার কভারিং নন লিভিং পার্ট সেল ওয়াল থাকে, অতএব সেল কোট বা গ্লাইকোক্যালিক্স তার মানে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন তৈরি হওয়ার সম্ভাবনা একদম জিরো। প্লাজমা মেমব্রেন ইজ আউটারমোস্ট ইলাস্টিক, ভেরি ভেরি আইএমপি। এই ইলাস্টিক সারফেস বাড়তে পারে কমতে পারে, কিসের জন্য না, তার মধ্যে দুটো ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট ক্রাইটেরিয়া লিপিড, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে কোলেস্টেরল। এই দুটো ক্রাইটেরিয়া, এই দুটো বৈশিষ্ট্য থাকে যার জন্য ইলাস্টিক, এবং সে লিভিং, সিলেক্টিভলি পারমিয়েবল, যাকে তাকে ঢুকতে দেবে না, বেছে বেছে তাকে ঢুকতে দেবে। সিলেক্টিভলি পারমিয়েবল মানে এমন ঘর দরজা যে ঘর থেকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট বস্তু যেতে দিতে পারবে। রিপেয়ার করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকেই জানি না যে প্লাজমা মেমব্রেন রিপেয়ার করতে পারে। ক্যাপেবল অফ সেলফ সিলিং ইফ পাংচার, যদি ছিঁড়ে যায় তাহলে আবার সে রিপেয়ার করতে পারে। লিপো প্রোটিনেসিয়াস স্ট্রাকচার, কারণ লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। অ্যান্ড ট্রাইলেমিলার কভারিং সেল দ্যাট কন্ট্রোলস, ভেরি ইম্পর্টেন্ট, এক্সিট অ্যান্ড এন্ট্রান্স অফ মলিকুল অ্যান্ড আয়নস। মলিকুল এবং আয়নের প্রবেশ এবং নির্গমন পথ নির্দেশ করতে পারে একমাত্র সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, যাই বলো না কেন। নেক্সট আবার এনসিআরটিতে ফিরে আসলাম। দিস মানে আরবিসির যে টেকনিকটা, আরবিসি যে খোলা হয়েছে সেই কেমিক্যাল স্টাডিজ, দিস স্টাডিজ, কোন স্টাডিজ, এনসিআরটিতে কিন্তু এইটা বলা নেই, বলা আছে দিজ স্টাডিজ। এখানে কিন্তু লাইন তুলে প্রশ্ন করতে পারে, দিস স্টাডিজ শোড দ্যাট দ্য সেল মেমব্রেন ইজ মেইনলি কম্পোজড অফ লিপিড অ্যান্ড প্রোটিন। যদি বলে দিস স্টাডিজ, কোন স্টাডিজ, অবশ্যই এটা কিন্তু এনসিআরটিতে লেখা নেই, কিন্তু এটাকে বলতে হবে কেমিক্যাল স্টাডিজ, নট ইলেকট্রন মাইক্রোস্কোপি। বোঝা গেছে? কারণ ইলেকট্রন মাইক্রোস্কোপির আসার আগেই কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে প্লাজমা মেমব্রেন লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কারণ রবার্টসন, তারপর তার আগে ডেডিন ড্যাপসন, এরা যখন আবিষ্কার করেছে অনেক বছর আগে। নেক্সট, দ্য মেজর লিপিডস আর ফসফোলিপিডস। মেইনলি লিপিড যেটা থাকে ফসফোলিপিড, মেইনলি যেটা থাকে হচ্ছে ফসফোগ্লিসারেট হিসেবে থাকে। অ্যান্ড অ্যারেঞ্জড ইন বাইলেয়ার, দুটো লেয়ার, প্রথমেই বলেছি হেড, টেল, ভাঙা পা, একটা থাকবে ভাঙা পা, পরে পরে একটা এক বা একাধিক হতে পারে। তার মানে কি, এর এই অংশটা কি দিয়ে তৈরি, ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, আর হেড অংশটা কোলিন প্লাস ফসফেট প্লাস গ্লিসারল, এই তিনটে পার্ট দিয়ে হেড অংশ তৈরি হয়। আর ফ্যাটি অ্যাসিড দিয়ে, কখন ওই ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি বলেই এরা কিন্তু জল থেকে হাইড্রোফোবিক, এটা হচ্ছে হাইড্রোফোবিক জোন, আর হেড রিজিয়ন হচ্ছে হাইড্রোফিলিক জোন। জল আসক্ত পার্ট, জলের সঙ্গে এরা জলকে প্রবেশ করতে, জলকে বাধা দেবে, তাহলে জল তো প্রবেশ করবে, সেটা কীভাবে করবে আমি জানবো। নেক্সট কি বলছে, অলসো লিপিডস আর অ্যারেঞ্জড উইথ ইন দ্য মেমব্রেন উইথ দ্য পোলার হেড ওয়াটার লাভিং, যা আমি লিখে দিলাম জলকে ভালোবাসে, টুয়ার্ডস দ্য আউটার সাইড, বাইরের দিকে থাকে, অ্যান্ড হাইড্রোফোবিক টেলস ওয়াটার রিপেলিং, দূরে সরিয়ে দেয়, টুয়ার্ডস দ্য ইনার সাইড। কিসের ইনার সাইড হলো, তাহলে ভালো করে বোঝো, আরেকবার বোঝো। এই যদি তোমার প্লাজমা মেমব্রেনটা হয়,
তাহলে এর বাইরের দিক মানে এটা হচ্ছে এক্সটেরিয়ার দিক, এইটা হচ্ছে ইন্টেরিয়ার দিক মানে সেলের দিক। তাহলে এর এখানেও হেড আছে, এখানেও হেড আছে, তারপরে টেল, এখানে টেল, এখানে হেড, টেল। তাহলে বলা হচ্ছে কি যে হেড রিজিয়ান কোন দিকে থাকবে, এক্সটেরিয়ারের দিকেও থাকবে, সেলের ভিতরের দিকেও থাকবে, কারণ দুদিকেই কি থাকে H2O, H2O দুদিকেই থাকবে। আর হাইড্রোফোবিক এন্ড থাকবে হচ্ছে মিডিল পার্ট, সেই কথাটা এখানে কিন্তু পরিষ্কার করে বলা হলো। নেক্সট পোলার হেডস, পোলার, এই যে পোলার হেড এটার কথা বলা হচ্ছে। পোলার হেড কনসিস্ট অফ কি কোলিন প্লাস ফসফেট প্লাস গ্লিসারল। নেক্সট কি ফসফেট মাইনাস চার্জ, গ্লিসারল মাইনাস চার্জ ও হাইড্রোক্সিল আয়ন হ্যাভ অ্যাফিনিটি উইথ H2O। দেখো এনসিআরটিতে কিন্তু এই সমস্ত কিচ্ছু ধার ধারেনি। এনসিআরটি নাথিং বাট সিলেবাস, আমি বলেছি ওরা এক লাইনে হাজারো গল্প বলে দিয়ে চলে যাবে, তোমাকে বুঝতে হবে। অফ ফসফোলিপিড হ্যাভ অ্যাফিনিটি উইথ ওয়াটার। টেল comprises fatty acid which have no affinity with water. These ensure that non-polar tail of saturated hydrocarbons is protected from aqueous environment. কি বোঝা গেল? মাথায় কিচ্ছু ঢুকলো বলে মনে হচ্ছে না, তাই তো? আমি আবার বলছি, পোলার হেড আর এই হচ্ছে টেল। তাহলে পোলার তো এটা পোলার হেড, আর বলছি নন পোলার, দিস ইজ নন পোলার টেল। নন পোলার টেল এটা কি স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আমরা জানি স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাট হয়, তোমরা জানো যে মোটামুটি যখন পড়াবো তখন ভালো করে পড়াবো। এই কোনাগুলো হচ্ছে কার্বন, ঠিক আছে? তো তাই যদি হয় এখানে কি হবে না, যদি কোনো সময় এখানে আনস্যাচুরেটেড অবস্থা থাকে সেখানে ভেঙে যায়, তাই তো? তো এরকম হতে হতে তারপরে এখানে যদি ডবল বন্ড হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে গিয়ে অন্যরকম হবে আবার। এটা আমরা ডিটেলসে পড়বো পরে। তাহলে বলছি যে নন পোলার টেল অফ স্যাচুরেটেড হাইড্রোকার্বন ইজ প্রোটেক্টেড ফ্রম অ্যাকোয়াস এনভায়রনমেন্ট। জলীয় অবস্থা থেকে কোষকে রক্ষা করবে। অবশ্যই রক্ষা করতে হবে, কারণ দেখো তুমি একটা জিনিস ভাবো, কেন এখানে কেন রক্ষা করবে? আমরা জানি কি দ্রবণ কত রকমের হয়, হাইপারটনিক, হাইপোটনিক, আর হচ্ছে হাইপারটনিক, আইসোটনিক, তিন ধরনের হতে পারে। আইসোটনিকের কোনো ব্যাপার নেই, কিন্তু হাইপারটনিকে যদি কোনো একটা সেল যদি হাইপারে রাখা হয় তাহলে কি হবে? হাইপার মানে এখানে জলের অণু কম, H2O এখানে কম, আর এখানে হাইপো মানে জলের অণু বেশি, এখানে H2O বেশি। তাহলে এখান থেকে জল এখানে বেরিয়ে যাবে, আলটিমেট কি হবে, সেলটা শ্রিঙ্ক করবে। ঠিক যদি অপোজিট কেস হয়, যে এটা হচ্ছে হাইপো মানে এটা হচ্ছে হাইপার, ভেতরে হাইপার মানে মনে করো একটা ব্লাড সেল আরবিসি, আর বাইরে তুমি এমনি জল রেখেছো, তাহলে এটা হাইপো, এটা হচ্ছে প্লাস H। তাহলে জল এখান থেকে এখানে প্রবেশ করবে, তখন এ বাস্ট প্রথমে একদম টার্জিড হবে, তারপরে একসময় বাস্ট করে যাবে। তো এই যে কথাটা বলা হলো, এই যে জল যদি প্রবেশই করতে থাকে, এই সেল মেমব্রেন দিয়ে ওপরে আঁকলাম, সেল মেমব্রেন দিয়ে যদি অটোমেটিক জল যদি প্রবেশই করতে থাকে সময় বাস্ট করবে। সেই জন্যই কিন্তু এখানে বারবার এনসিআরটি বলে গেল, কি বললো, নন পোলার টেল অফ স্যাচুরেটেড হাইড্রোকার্বন ইজ প্রোটেক্টেড ফ্রম দ্য অ্যাকোয়াস এনভায়রনমেন্ট। কখনোই বেশি পরিমাণে জল যেমন প্রবেশ করতে দেবেও না, ও তো জল প্রবেশ করতেই দেবে না। তাহলে জল কখন প্রবেশ করবে না, এরকম কোনো একটা চ্যানেল থাকবে
যে চ্যানেলের মাধ্যমে শুধু জল প্রবেশ করতে পারে, জল বেরোতে পারে। দ্যাট ইজ কল্ড অ্যাকোয়াপোরিন। অ্যাকোয়াপোরিন চ্যানেল প্রোটিন, তার মাধ্যমে যেতে পারবে, কিন্তু কখনোই জল এর মধ্যে দিয়ে যেতে পারবে না। নেক্সট, এই যে ডায়াগ্রামটা যেটা দিয়েছি সেটা খুব ভালো করে দেখবে। দিস ইজ দ্য হেড রিজিয়ন, দিস ইজ দ্য হেড রিজিয়ন, ঠিক আছে? দিস ইজ দ্য হেড রিজিয়ন, আর বাকিটা হচ্ছে টেল রিজিয়ন। তাহলে হেড রিজিয়নে কি আছে? আলটিমেট আগায় থাকছে হচ্ছে PO4 এর পি এর সঙ্গে যুক্ত হচ্ছে কোলিন, আর একটা এন ও এর সঙ্গে যুক্ত হচ্ছে গ্লিসারল। গ্লিসারল আমরা জানি কি, তার তিনটে থাকে, তাই তো? এই যে CH2OH, 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 সেখান মানে তোমরা জানো তো CH2OH, CH2OH, এগুলো পড়বো আমরা পরে, সেই জন্য এত ডিটেলস করছি না। এই OH গ্রুপের সঙ্গে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে গেল, এই OH গ্রুপের সঙ্গে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে গেল, এই OH গ্রুপের সঙ্গে সরিয়ে দিয়ে মানে OH গ্রুপ মানে OH সঙ্গে যুক্ত হয়ে গেল কি ফসফেটের আর একটা পার্টে যুক্ত হয়ে গেল কোলিন। দিস ইজ দ্য হেড রিজিয়ন তৈরি হয়ে গেল, আর দিস ইজ টেল। এই দুটো মিলে টেল রিজিয়ন। এই টেলের মধ্যে একটা এই যে হাইড্রোকার্বন স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর এই যে ডাবল বন্ড ভেঙে গেছে এখান থেকে, আনস্যাচুরেটেড, এই অবস্থায় থাকতে পারে আনস্যাচুরেটেড। তাহলে এটা হচ্ছে এই রকম চেয়ারটা আমরা দেখতে পাবো। মনে রেখো বাবা, এটা কিন্তু বারবার লাগবে, বিভিন্ন সময় লাগবে, বিভিন্ন সময় আমাদের বুঝতে হবে। ইন অ্যাডিশন টু ফসফোলিপিড মেমব্রেন অলসো কন্টেন্ট কোলেস্ট্রল। ব্যাস এইটুকু বলে শেষ করে দিল। কোলেস্ট্রল কেন থাকে, এর কাজ কি, কিচ্ছু বললো না কিন্তু, অথচ কিন্তু বলে দিয়েছে অর্ধতরল। এই কথাটা কিন্তু এনসিইআরটি বলে দিয়েছে। ওই অর্ধতরল কেন, তার উত্তর এই যে কোলেস্ট্রল। সেমি পারমিয়াবল কেন অর্ধতরল, মানে সেমি কোয়াজি ফ্লুইড, এটা আমরা পাবো। সেটা কেন, তার কথার উত্তরটা কিন্তু এখানে আছে, তোমাকে খুঁজে বার করে নিতে হবে। দ্য লিপিড কম্পোনেন্ট অফ দ্য মেমব্রেন হ্যাঁ, ওটা রেকর্ড শুনে নেবে, এখন করলে পরে শেষ করতে পারবো না। রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং আমি পাঠাবো, ওখান থেকে দেখে নিতে হবে। দ্য লিপিড কম্পোনেন্ট অফ দ্য মেমব্রেন মেইনলি কনসিস্ট অফ ফসফোগ্লিসারাইডস। দেখো ওখানে আমরা কি বলেছি, ফসফোলিপিড পড়েছি। যদি এনসিইআরটি আসে ফসফোলিপিড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু কোনো কারণে যদি এটা না থেকে, ফসফোলিপিড না থেকে ফসফোগ্লিসারাইড যদি হয়, এটাই হচ্ছে অ্যাকুরেট উত্তর। দুটো যদি থাকে, দুটোই অ্যাকুরেট উত্তর, কিন্তু প্রেফারেন্স হচ্ছে ফসফোলিপিড, যেহেতু এনসিইআরটি ফসফোগ্লিসারাইডের কথা বলেনি। নেক্সট, স্টেরল। এতক্ষণ দেখে আসলাম। স্টেরল হচ্ছে কোলেস্ট্রল ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট স্টেরল ইন অ্যানিম্যাল সেল মেমব্রেন। ভেরি আইএমপি। কি বলা হলো, এটা কিন্তু এনসিইআরটির বাইরে, তবুও আমি গোল করে দিচ্ছি। কোলেস্ট্রল ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট স্টেরল ইন অ্যানিম্যাল সেল মেমব্রেন, মাথায় যেন থাকে। ফাইটোস্টেরল, ফাইটো কথার অর্থ হচ্ছে প্ল্যান্ট, ফাইটো হচ্ছে প্ল্যান্ট, প্রেজেন্ট ইন প্লান্ট সেল মেমব্রেন। আর্গোস্টেরল প্রেজেন্ট ইন মেমব্রেন অফ ইউক্যারিওটিক মাইক্রো অর্গানিজম। এগুলো মনে রেখো। আর্গোস্টেরল আমাদের পড়তে হবে, কোথায় পাওয়া যায় মনে রাখতে হবে, এনসিইআরটিতেই পড়বো আমরা, ঠিক আছে? স্টেরল আর নন পোলার, ভেরি ইম্পর্টেন্ট। দেখেছো, স্টেরল আর নন পোলার। স্টেরল যে নন পোলার, তার প্রমাণ কি? আরে ও তো লিপিডের সঙ্গে সহাবস্থান করে, নন পোলার না হলে থাকতে পারবে? এই যে পোলার হেড আর এই যে টেল,
এই পোলার হেড পোলার টেলের পাশে কোলেস্টেরল বসে আছে তো, তাহলে স্টেরলস আর নন পোলার লিপিড মলিকুল নট হ্যাভিং লং ফ্যাটি অ্যাসিড চেইন, বড় চেইন থাকে না, অ্যান্ড অলওয়েজ 4 রিং, ভেরি ভেরি আইএমপি। এ আমাদের পড়তে হবে রে বাবা, এ আমাদের পড়তে হবে। এবং এরপরে যে ডায়াগ্রাম দেখাবো দেখবে, আরে এ তো আমাদের পড়া হয়ে যাচ্ছে, কিন্তু বায়োমলিকুলসে ঢুকে গেছি। এবার বায়োমলিকুলসে ঢুকে যাচ্ছি, তাহলে 4 রিংস ABCD। দেখো কতবার যে এসছে, কতবার যে এইটা এসছে আমার জানা নেই। এই কোশ্চেনটা এই ডায়াগ্রাম থেকে কোথায় কি থাকে না থাকে, টোটাল কতগুলো 27 কার্বন, যেগুলো দেখতে হবে। ABCD 4 রিংস বলা হয়েছে, 4 রিংস। এটাকে তোমাকে মনে রাখতেই হবে। এর সঙ্গে 9টা একটা সাইড চেনে, 18টা সাইড চেন, ঠিক আছে? এগুলো তোমরা জানো, এগুলো কেমিস্ট্রিতে আরও ভালো করে বুঝবে। কি বলা হয়? সাইক্লো পেন্টানো ফেরিড্রো ফেরহেন থেরেন রিং। আমাকেও প্রতি বছর কিন্তু এটাকে দেখে দেখেই বলতে হয়, আমারও মনে থাকে না, কিন্তু এটা যখন দিয়ে দেবে আমার সামনে আমি কিন্তু ঠিক জায়গাটা টিকটা মারতে পারি। কারণ কি বলতো, তুমি যতবার দেখবে ততবার তোমার মনে থাকবে। অতএব ফর্মুলাটা কটা কার্বন থাকে? কার্বন থাকবে হচ্ছে 27। হাইড্রোজেন কত? এইটা বলা খুব মুশকিল। হাইড্রোজেন হচ্ছে 46, আর অক্সিজেন একটা, ঠিক আছে? এই সেই একটা হচ্ছে এই যে ডায়াগ্রাম দিয়ে দেবে, এটা কি, ঠিক আছে? অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। এটা কি, কোথায় দেখতে পাওয়া যায়, এর অবস্থান কোথায়, সেল মেমব্রেনের কোথায় অবস্থান, এবং আর যে কোশ্চেনগুলো করবে কোলেস্টেরলের, সেগুলো তো অ্যানিম্যাল ফিজিওলজি, সেগুলো এখন পড়াবো না, ঠিক আছে? নেক্সট, কোলেস্টেরল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড কম্পোজিশন কি থাকে, আর কি ফ্লুইড রেগুলেটর অফ সেল মেমব্রেন। তাহলে আসল যে ফ্লুইডিটি, আসল যে জলীয় অবস্থা, আসল যে তারল্যতা কার? সেল মেমব্রেনের। কে ঠিক করে? ফ্যাটি অ্যাসিড অ্যান্ড কোলেস্ট্রল। তাহলে ফ্যাটি অ্যাসিডটা কে? ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে এই যে বেরিয়ে এসছে, এই দুটো, আর এর মাঝখানে, দুটোর মাঝখানে অবস্থান করে কে বলেছি? এই দুটোর মাঝখানে অবস্থান করে কোলেস্ট্রল। এই কোলেস্ট্রল এবং ফ্যাটি অ্যাসিড মেইন রেগুলেটর, যারা তারল্যতা মানে ফ্লুইডিটি অফ সেল মেমব্রেন। প্রোটিনস, প্রোটিন কি হতে পারে? প্রোটিন পেরিফেরাল, পার্শীয়, ইন্ট্রিগাল ভেতরে, চ্যানেল ভেতরে, ক্যারিয়ার ভেতরে। দেখো ক্যারিয়ার প্রোটিন কি, বুঝতেই পারছো যে এই প্রোটিনটা যেতে পারছে না, তাহলে এইখানে কোনো একটা ক্যারিয়ার আছে, সে এর সঙ্গে যুক্ত হবে, এই যুক্ত হয়ে একে নিয়ে এখানে চলে আসলো, বুঝতেই পারছি। আমি দেখাবো। চ্যানেল প্রোটিন মানে কি? এই যে চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে দিয়ে শুধু ওই প্রোটিনটা যেতে পারবে, কোনো একটা আয়ন বা যাই হোক, এ শুধু এই মাত্র দিয়ে যেতে পারবে, বা অন্য একটা এখান থেকে বেরোতে পারবে। এখানে সিমপোর্ট, অ্যান্টিপোর্ট, ইউনিপোর্ট বিভিন্ন রকম হতে পারে। ইন্টিগ্রাল মানে কি? দুটোর মাঝখানে মানে ভেতরে একদম এফোর ওপর করা আছে সেরকম, সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে প্রোটিনস আর রেসপন্সিবল ফর অল মেজর সেলুলার ফাংশন। যত ফাংশন আছে, যা কোষকে মানে কি বলবো, হোমিওস্ট্যাসিস ব্যাপারটা বোঝো, একদম সুস্থতা মানে কোষ বা জীব হোমিওস্ট্যাটিস অবস্থায় থাকা মানে একদম নির্দিষ্ট অবস্থায় আছে, তার কোনো ফ্লাকচুয়েট করছে না। তো সেই সেলুলার ফাংশনকে মেনটেন করতে সাহায্য করবে সেল মেমব্রেনে অবস্থিত প্রোটিন। কেন না, এই প্রোটিনটা ইন্টিগ্রাল হতে পারে, তার মাধ্যমে আয়ন যেতে পারে, নির্দিষ্ট কোনো বস্তু যেতে পারে, কারণ মেমব্রেন ইজ অলওয়েজ সেমি পারমিয়েবল বা ডিফারেন্সিয়াল পারমিয়েবল মেমব্রেন। চুজ করবে কাকে নেবে না নেবে। তাহলে তাই যদি করে, তাহলে সে কোষের অবস্থান কি আছে ভেতরে, বাইরের অবস্থানের সঙ্গে তার সাযুজ্য কীরকম রাখতে হবে, তার উপর ডিপেন্ড করে তাকে থাকতে হবে। যেমন
কোল্ড ব্লাডেড অ্যানিমেল আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল। তুমি কি মনে করো এর মধ্যে সেল মেমব্রেনের কোনো কাজ নেই? ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল আমরা শীতের সময় ঘুমোতেও যাই না, আর গরমের সময়ও কিন্তু গরম ঘুম অ্যাস্টিভেশন বা হাইবারনেশন দিতে যাই না। কিন্তু কোল্ড ব্লাডেড বা পয়কিলোথার্মিক তারা কেন যায়? কারণ তাদের সেল মেমব্রেনগুলোকে নষ্ট করে ফেলবে। সেটাও আমরা সামান্য কিছু টাচ করে যাব। নেক্সট আবার এনসিইআরটিতে কি বলছি, আবার এনসিইআরটিতে আসলাম ঘুরে ফিরে। লেটার বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন ক্লিয়ারলি রিভেলড। বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন পুরোপুরি আমাদের দেখায় দ্যাট দ্য সেল মেমব্রেন অলসো পজেস প্রোটিন। এনসিইআরটি বলছে, আমি বললাম কি পেরিফেরাল এবং ইন্টিগ্রাল, সংক্ষেপে লিখলাম। ইন্টিগ্রাল প্রোটিন বিভিন্ন রকম হতে পারে, চ্যানেল প্রোটিন হতে পারে, ক্যারিয়ার প্রোটিন হতে পারে, আরও হতে পারে। অ্যান্ড কার্বোহাইড্রেট, দেখো কি বললো কথাটা, আর কিচ্ছু বলেনি। তুমি বলবে যে স্যার এখানে কিচ্ছু বলেনি এনসিইআরটি, ভালো করে দেখো। বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন পরিষ্কার বলে দিয়েছে মেমব্রেনের মধ্যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে। কত পার্সেন্টেজ থাকে, কার্বোহাইড্রেটটা কোথায় থাকে, মেমব্রেনের বাইরে না ভেতরে? আমরা কিন্তু পড়ে এসেছি যে পেরিফেরাল আউটার সাইডে থাকবে কার্বোহাইড্রেট, কি কনজুগেটেড অবস্থায়, ফ্রিলি থাকতে পারে না। যদি প্রোটিনের সঙ্গে থাকে তাহলে গ্লাইকোপ্রোটিন, যদি লিপিডের সঙ্গে যুক্ত থাকে তাহলে গ্লাইকোলিপিড। এগুলোকে আমরা বলি কি গ্লাইকোক্যালিক্স, ভুলে গেলে চলবে না। নেক্সট কি বলছে, দ্য রেশিও অফ প্রোটিন অ্যান্ড লিপিডস ভ্যারি কনসিডারেবলি ডিফারেন্ট টাইপস অফ সেল। হতেই হবে, বিভিন্ন ধরনের যে কোষ তার উপর নির্ভর করে রেশিও, কি রেশিওতে প্রোটিন থাকবে, কি রেশিও। যে কোষটাতে বারবার বারবার তোমাকে, যে কোষটাতে মনে করো আয়ন লাগছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে, সেখানে সোডিয়াম পটাশিয়াম পাম্পের জন্য যে চ্যানেল প্রোটিন তোমার হচ্ছে অ্যান্টিপোটার যত সংখ্যক থাকবে, যেখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে না সেখানে কম থাকবে। বুঝতে পারলাম নিশ্চয়ই। তার মানে কি প্রোটিন আর লিপিড ভ্যারি করবে তার রেশিও, কিসের উপর ডিপেন্ড করে? ডিফারেন্ট টাইপস অফ সেল, সেই কোষটা কোথায় অবস্থান করছে, সেই কোষের ফাংশন কি, তার উপরে কিন্তু সেল মেমব্রেনের প্রোটিনের সংখ্যা এবং তার প্রকার, ইন্টিগ্রাল না মানে ইন্টিগ্রাল মানে ইন্ট্রিনসিক না এক্সট্রিনসিক প্রোটিন আছে, তার উপর ডিপেন্ড করবে। নেক্সট বলে দিয়ে গেল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিউম্যান মানুষের ক্ষেত্রে কি মেমব্রেন অফ এরিথ্রোসাইট, আরবিসিতে কতটুকু থাকে একদম মনে রাখতেই হবে। আরবিসি অফ হিউম্যান 52% হচ্ছে কি প্রোটিন আর 40% লিপিড, এটুকুই বললো। আমি কিন্তু বলে দিলাম বাকি, এটা কিন্তু এনসিইআরটি বলেনি, আমি বললাম বাকি থাকে যেটা হচ্ছে 8% কার্বোহাইড্রেট। সত্যিই তাই, বাকিটা থাকে কিন্তু 8% কার্বোহাইড্রেট। কোথায়? সেল মেমব্রেন অফ এরিথ্রোসাইট অর আরবিসি। পরিষ্কার মাথায় ঢুকিয়ে নাও, 52% প্রোটিন প্রেজেন্ট ইন হিউম্যান এরিথ্রোসাইট অর আরবিসি মেমব্রেন, 40% লিপিড অ্যান্ড 8% কার্বোহাইড্রেট উইথ কনজুগেট। কার সঙ্গে যুক্ত থাকবে? লিপিডের সঙ্গে যুক্ত থাকবে এবং প্রোটিনের সঙ্গে যুক্ত হবে। নেক্সট, কেমিক্যালি এ সেল মেমব্রেন কম্পোজড অফ প্রোটিন অ্যান্ড লিপিডস, লিপোপ্রোটিন। লিপিড মোটামুটি মনে রাখতে পারবে বলে মনে হচ্ছে না, তবু ইনফরমেশনটা দেওয়ার দরকার। লিপিড দেখো ভ্যারি করে কীরকম, 28 থেকে এত হতে পারে। প্রোটিন হচ্ছে 20 থেকে 70%, কার্বোহাইড্রেট মাত্র 1 to 10, ওয়াটার 20%। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি একটা অংশ দেখা যায়। নেক্সট এনসিইআরটি কি বলছে, ডিপেন্ডিং অন দ্য কেস অফ এক্সট্রাকশন, মানে বের করা, ডিপেন্ডিং অন দ্য কেস অফ এক্সট্রাকশন, এক্সট্রাক্ট করে আনা, মেমব্রেন প্রোটিন ক্যান বি ক্লাসিফাইড ইন্টিগ্রাল অ্যান্ড পেরিফেরাল। মনে পড়ছে ফ্রোজেন সেলকে আমরা চিড়ে ফেলেছিলাম, ঠিক মনে পড়ছে, প্রথমে দেখিয়েছিলাম।
সেখানেই আমরা যে দু ধরনের প্রোটিন দেখেছিলাম। তাহলে এই যে কেস অফ স্ট্রাকশন, এই স্ট্রাকশন কি ফ্র্যাকচারিং মেথডে আমরা পেয়েছিলাম, ফ্রিজ ফ্র্যাকচার মেথডে আমরা দেখতে পেয়েছিলাম দু ধরনের, ইজিলি এক্সট্রাক্টেড অর সেপারেটেড। কোনটা? পেরিফেরাল, কারণ পেরিফেরাল হালকা লুজলি প্যাকড, উইথ, বলো কি হবে? লিপিড। কে? পেরিফেরাল প্রোটিন হালকাভাবে যুক্ত থাকে, আর ইন্টিগ্রাল প্রোটিন যুক্ত তো থাকেই, এফোর ওফর হয়ে যাচ্ছে, মানে এই যদি তোমার ইন্টিগ্রাল প্রোটিন ভেতরে চলে আসছে, আর পেরিফেরাল প্রোটিন এরকম বাইরে বাইরে আছে। প্লাজমা মেমব্রেন প্রোটিনস প্রোভাইড ইলাস্টিসিটি অর ফ্লেক্সিবিলিটি টু দ্য মেমব্রেন। তাহলে ইলাস্টিসিটি এবং ফ্লেক্সিবিলিটি থাকে। দিস প্রোটিনস আর রেসপন্সিবল ফর দ্য মোজাইকনেস। দেখো কোথায় যাচ্ছি, মোজাইক ধাব্বা, মানে এরকম ধরনের। এইখানে একটা কালো মতো মোজাইক দেখেছি আমরা বাড়িতে, অনেক বাড়িতেই মোজাইক দেখতে পাবা, বিভিন্ন রকম কালার থাকে। তার মানে কি, যে না এটা যদি ওপর থেকে আমরা এরকম একটা যদি প্লাজমা মেমব্রেন দেখি, তাহলে দেখতে পাবো বিভিন্ন জায়গায় এইরকম প্রোটিনগুলো বিভিন্নভাবে আছে। এটা অনেকটা মোজাইকের মতো লাগে দেখতে। সেই জন্য বলছে দিস প্রোটিনস আর রেসপন্সিবল ফর দ্য মোজাইকনেস অফ দ্য মেমব্রেন অন দ্য বেসিস অফ দেয়ার লোকেশন। মেমব্রেন প্রোটিনস আর টু টাইপ, এক্সট্রিনসিক মানে পেরিফেরাল। কত পার্সেন্ট থাকে? 30%। ইন্ট্রিনসিক মানে হচ্ছে ইন্ট্রিগাল, একই কথা কিন্তু ইন্ট্রিনসিক ইন্ট্রিগাল আভ্যন্তরীণ প্রোটিন 70% থাকবে। নেক্সট এনসিআরটি কি বলছে? হ্যালো, বলো। ইন্ট্রিনসিক ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে? একই জিনিস, দুটো ইন আছে মানে এক। এক্সট্রিনসিক, এক্স যদি হয় তাহলে হচ্ছে পেরিফেরাল, ঠিক আছে? পেরিফেরাল বাইরে। আচ্ছা, পেরিফেরাল প্রোটিনস লাই অন দ্য সারফেস। মাইকটা বন্ধ করো। লাই অন দ্য সারফেস অফ দ্য মেমব্রেন। তাহলে কোথায় থাকছে না, এই যে সারফেস, এই মেমব্রেনের সারফেসে থাকবে পেরিফেরাল প্রোটিন। তাহলে পেরিফেরাল প্রোটিন থাকবে হচ্ছে সারফেসে। হোয়াইল ইন্টিগ্রাল প্রোটিনটা কোথায় থাকবে না, পরে বলছি এটা। ইন্টিগ্রাল প্রোটিন আর পার্শিয়ালি অর টোটালি বুরিড, মানে ডুব দিয়ে থাকবে। তার মানে কি হতে পারে এর চেহারাটা এরকম টোটালি হতে পারে, অথবা এরকমও হতে পারে। ভালো করে বোঝো। অথবা এরকম হতে পারে, ঠিক আছে? নেক্সট, প্লাজমা মেমব্রেন প্রোটিন আর মোস্টলি গ্লোবুলার, কখনোই লিনিয়ার হয় না কিন্তু, নট লিনিয়ার। ও এখানে যেটা বলেছি নট ইজিলি এক্সট্রাক্টেড অর সেপারেটেড, কোনটাকে সেপারেট করা যায় না? ইন্টিগ্রাল প্রোটিনকে সেপারেট করা যায় না, কিন্তু খুব ইজিভাবে সেপারেট করা যায় পেরিফেরাল প্রোটিনকে। গ্লোবুলার প্রোটিন অ্যান্ড ফর্ম স্ট্রাকচার কী করে তৈরি করে? এনজাইম, বিভিন্ন এনজাইম, এটিপিএস কোথায় থাকবে? প্লাজমা মেমব্রেনে থাকবে। রিসেপ্টর, বিভিন্ন ধরনের রিসেপ্টর সেলস, মানে সেল কন্ট্যাক্টে আসলে পরে যখন বুঝতে পারে রিসেপ্টর থাকবে, ক্যারিয়ার, এগুলো সব হচ্ছে প্লাজমা মেমব্রেনে থাকে।
প্লাজমা মেমব্রেন প্রোটিনস আর অফ থ্রি টাইপস অন দ্য বেসিস অফ ফাংশন। ফাংশন স্ট্রাকচার কি, গঠনের দিক দিয়ে, এনজাইমেটিক দিক দিয়ে। গঠনের দিক দিয়ে তো জানলাম, আগেই জেনেছি কীরকম। এই যে অ্যাডিনাইলেস ক্যাটালেস, এটিপিএস, আর ক্যারিয়ার হচ্ছে পারমিয়েস, যেটা বহন করে নিয়ে যায়।